আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মুক্ত একাডেমির নতুন একটি ভিডিওতে। তো যেমনটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে আজকে থেকে আমরা আলোচনা করব নতুন একটা লেকচার সিরিজ নিয়ে। সেটা হচ্ছে এইচএসসি আইসিটির চ্যাপ্টার 3 নিয়ে। চ্যাপ্টার 3তে সাধারণত নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে সাধারণত স্টুডেন্টরা যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে বিভিন্ন নাম্বার সিস্টেমের রূপান্তর এবং সেই নাম্বার সিস্টেমের যোগ বিয়োগ, এছাড়াও বিভিন্ন লজিক্যাল গেট নিয়ে তারা বিভিন্ন সমস্যায় পড়ে এবং লজিক্যাল গেটগুলো ব্যবহার করে আমাদের অনেকগুলো ইকুয়েশন সলভ করতে হয়। এই জাতীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখার চেষ্টা করব এবং এবং যাতে করে ওই বিষয়ের সকল কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যায় সেই চেষ্টা আমরা করব। তো চলো শুরু করা যাক। আশা করি এই সিরিজটা তোমাদের অনেক কাজে লাগবে। তো তোমরা নিজেরাও এটা থেকে যদি উপকৃত হও তোমাদের বন্ধুদেরকে জানাতে পারো। তো চলো আমরা শুরু করি। শুরু করার প্রথমে আমরা দেখব সংখ্যা পদ্ধতি আসলে কি। তার কারণ সংখ্যা পদ্ধতি সম্পর্কে যদি আমাদের একটা পরিপূর্ণ ধারণা থাকে তাহলে আমরা পরবর্তী বিষয়গুলো খুব ভালোভাবে দেখতে পারবো। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তো সংখ্যা পদ্ধতি আসলে কেন আসলো বা কিভাবে এর উৎপত্তি হলো? আদিকাল থেকে আসলে মানুষের গণনার প্রয়োজন হয়। আদিকালে দেখা গেছে যে মানুষ বিভিন্ন গবাদি পশু হচ্ছে আমার কাছে আছে, গবাদি পশু কিছু সংখ্যক গবাদি পশু আছে, তো আমি কিভাবে সেটা নিয়ন্ত্রণ করব বা কিভাবে মেনটেন করব? ধরো আমি এক জায়গায় গবাদি পশুগুলোকে ছেড়ে দিলাম, তো কতটা আসলে আমার কাছে ফিরে আসলো অথবা কতটা আসলো না, এই যে কতটা, এই বিষয়টা নির্ভর করার জন্য তারা বিভিন্ন ভাবে এই হিসাবটা রাখতো। যেমন অনেকে আঙ্গুল ব্যবহার করতো, অনেকে লাঠি ব্যবহার করতো, অনেকে পাথর ব্যবহার করতো। তো তোমরা বুঝতে পারছো যে এই পদ্ধতিটা আসলে খুব বেশি একটা উপকারী না। এই জন্য বিভিন্ন সময় কালে কালে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির আবিষ্কৃত হয়েছে। তো এই সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে দুই প্রকার: স্থানিক সংখ্যা পদ্ধতি এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো আমরা দেখবো ধীরে ধীরে যে স্থানিক সংখ্যা পদ্ধতি এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি আসলে কি। প্রথমে আমরা দেখি অস্থানিক সংখ্যা পদ্ধতি। এই অস্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আসলে এই অস্থানিক সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো রয়েছে, অঙ্ক কাকে বলে? অঙ্ক এবং সংখ্যার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। অঙ্ক হচ্ছে সংখ্যা নির্দেশকারী চিহ্নগুলো। যেমন আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি বহুল ব্যবহৃত আমাদের মধ্যে, সেটাতে অঙ্ক রয়েছে 0 থেকে 9, এই 10টা। এটা হচ্ছে অঙ্ক। এবং এই অঙ্কগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু যাবতীয় অসংখ্য ধরনের সংখ্যা ব্যবহার করতে পারি। তাহলে অস্থায়ী সংখ্যা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত যে চিহ্ন বা অঙ্কগুলো রয়েছে তার পজিশনের উপর নির্ভর করে না। তো এই সংখ্যা পদ্ধতি কোনগুলো? হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে মিশরীয়দের অনেক আগে ব্যবহৃত একটা সংখ্যা পদ্ধতি। এবং রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি আমরা অনেকেই জানি, যেমন এককে এভাবে ডিনোট করা হয়, এক। তারপর এই এক এবং আরেকটা এক পাশাপাশি বসে কিন্তু দুই হলো। কিন্তু ব্যাপারটা আমাদের কিন্তু স্থানিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, একটু পরেই দেখব, তার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ না। তার কারণ এখানে এই একও আসলে এক মান দিচ্ছে, এই একও আসলে একই মান দিচ্ছে। মানে দুইটা এক এক করে মান দিচ্ছে। আবার যদি তিন ব্যবহার করতে চাই, এরকম তিনটা আমরা দাঁড় করাই দেব, তাই না? তাহলে এখানে কিন্তু আসলে সংখ্যার মান অঙ্কগুলোর স্থানের উপর নির্ভর করে না, যেটা স্থানিক সংখ্যা পদ্ধতিতে নির্ভর করে। একটু পরে আমরা সেটা দেখব। এই যে দেখা যাক, এখানে হচ্ছে হায়ারোগ্লিফিক্স যে সংখ্যা পদ্ধতিটা রয়েছে, এখানে অনেকগুলো চিহ্ন রয়েছে, এই চিহ্নের উপর নির্ভর করে তারা অনেক হিসাব নিকাশ করতো। আর আমরা এখন আলোচনা করব স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে। স্থানিক সংখ্যা পদ্ধতিতে হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর করে, অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে, তাদেরকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। যেমন এই যে আমাদের বহুল ব্যবহৃত যেটা আছে, ধরো 123, এইটা যে সংখ্যা নির্দেশ করবে, এখানে অঙ্কগুলো রয়েছে 1, 2 এবং 3, এইটা কিন্তু সেই সংখ্যা নির্দেশ করবে না। আবার 2, 3, 1 এটাও কিন্তু আলাদা একটা সংখ্যা নির্দেশ করবে। কেন? তার কারণ এইখানে এর এই যে অঙ্কগুলোর মান, অঙ্কগুলো কিন্তু ঠিকই আছে, 1, 2, 3, এই তিনটা অঙ্ক কিন্তু আছে, কিন্তু এই অঙ্কগুলোর অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায়। তো এই অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে এই সংখ্যাগুলোর মানটা পরিবর্তিত হচ্ছে, জন্যই আমরা এই সংখ্যা পদ্ধতিকে বলতেছি স্থানিক সংখ্যা পদ্ধতি। যেমন তোমরা জানো, এখানে বলে তিনকে বলে এককের ঘর, দুইকে বলে দশক, তিন আর এককে বলে হচ্ছে শতক। তো এইভাবে এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, এভাবে সংখ্যা পদ্ধতিটা স্থানিক সংখ্যা পদ্ধতি হিসেবে কাজ করে। তো স্থানিক সংখ্যা পদ্ধতি আসলে কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা একটু দেখি। স্থানিক সংখ্যা পদ্ধতিতে আসলে সংখ্যাটিতে ব্যবহৃত যে অঙ্কগুলো রয়েছে তার নিজস্ব মানের উপর সংখ্যা পদ্ধতিটা নির্ভর করে। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি এর উপর নির্ভর করে। বেস বা ভিত্তি কি একটু পরে আমরা জানবো। এবং সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে। ঠিক আছে? যেমন এইটা দেখো, এটা একটা কিন্তু হচ্ছে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি। এখানে একটা বিষয় খুব ভালোভাবে এখন যদি খেয়াল রাখো, পরবর্তীতে আশা করি সহজ হয়ে যাবে, সেটা হচ্ছে এমএসবি এবং এলএসবি।
এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো এমএসবি তে কি হয়, এই যে আমাদের সংখ্যাটা রয়েছে, এই সংখ্যার দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে এটা পূর্ণাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যার সবচেয়ে যে বামেরটা, এটার কিন্তু সিগনিফিকেন্স বা তাৎপর্য কিন্তু অনেক বেশি, ঠিক আছে? এটা হচ্ছে এককের ঘর, দশক, শতক, হাজার। এটা হচ্ছে দুই, দুই যখন হাজারের ঘরে পড়বে তখন আমরা বলবো 2000 হয়ে গেছে, ঠিক আছে? এটাকে কিভাবে আমরা লিখবো? ধরো 2000 যোগ, যেহেতু হচ্ছে শতকের ঘরে শূন্য, তো এটা শূন্যই থাকবে। এই এককে আমরা বলবো 1 গুণন 10, মানে এটা আসলে 10, এবং চারকে বলবো 4 গুণন 1, মানে এটা আসলে 4। তো সবগুলো আমরা যোগ করে পাবো 2014। তাহলে এই যে দেখো, এই ঘরটা কিন্তু আমাদের হচ্ছে সবচেয়ে বেশি স্থানীয় মান এর উপর নির্ভর করে, হাজার। তো এই ঘরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা? এই যে এইটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এবং এটা হচ্ছে দশমিকের পরে 2 ঘর পরে, দশমিকের পর 7 আছে, 7-এর থেকেও এটা আসলে লিস্ট সিগনিফিকেন্ট, আমাদের কাছে কম তাৎপর্যপূর্ণ। তো এই বিষয় সম্পর্কে আমরা আরো ভালোভাবে জানবো পরের লেকচারগুলোতে। তো দেখো, এখন সংখ্যা পদ্ধতির বেস কাকে বলে? সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো রয়েছে, যতটা অঙ্ক থাকে আসলে যে কোনো সংখ্যা পদ্ধতিতে, ওই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে তত। যেমন আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি, এইখানে আসলে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক থাকে। তাহলে এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, ঠিক আছে? এর উপর ভিত্তি করে আসলে সংখ্যা পদ্ধতিগুলোকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়। আরো অনেক ভাবে, তুমি তোমার ইচ্ছা মতো 1000 ভাবে ভাগ করতে পারো, তুমি তোমার নিজের ইচ্ছা মতো একটা সংখ্যা পদ্ধতি বানাতে পারো, ধরো 13 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো যেহেতু 13 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতেছি, তাহলে এর বেস হচ্ছে 13, এবং এতে আসলে 13টা অঙ্ক থাকবে, সেটা হচ্ছে 0 থেকে 12 নির্দেশকারী 13টা অঙ্ক, ঠিক আছে? তো এগুলো কি সেটা আমরা একটু পরেই জানবো। তো এই 4 প্রকার সংখ্যা পদ্ধতি আসলে কম্পিউটারে খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়: ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এখন আমরা একটু দেখি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি কাকে বলে, অথবা এগুলো কাকে বলে। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আগেই বলেছি যে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক ব্যবহার করা হয়, তো এই জন্য এর বেজ হচ্ছে 10। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টা অঙ্ক ব্যবহার করা হয়, 0 এবং 1, এর জন্য এর বেজ হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টা অঙ্ক ব্যবহার করা হয়, এর জন্য এর বেজ হচ্ছে 8। আর আমাদের এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে কম্পিউটার এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করে সাধারণত অনেকগুলো গণনা কাজ করে থাকে। আর এই যে অক্টাল যে সংখ্যা পদ্ধতি রয়েছে, এখানে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক রয়েছে, এবং এই 8টা অঙ্ক থাকার কারণে এর ভিত্তি হচ্ছে 8, বা এর বেজ হচ্ছে 8, এটা আমরা বলতে পারি। এবং কম্পিউটার ইউনিক্স অপারেটিং সিস্টেম এই পদ্ধতি ব্যবহার করে থাকে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16, এবং এই সংখ্যা পদ্ধতি তাহলে কতটা অঙ্ক থাকবে তোমরা নিজেরাই বলতে পারবে এখন। এখানে আসলে 16টা অঙ্ক থাকবে। তো 16টা আসলে কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 15 পর্যন্ত। কিন্তু আসলে 0 থেকে 15 পর্যন্ত তো আসলে অঙ্ক নির্দেশকারী প্রতীকগুলো আমাদের কাছে নাই, আমাদের কাছে আছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0 থেকে 9 পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করব, এবং 10-এর জন্য আসলে আমরা আনবো এখানে এ, 11-র জন্য বি, এভাবে 12-র জন্য সি, 13-র জন্য ডি, 14-র জন্য ই, 15-র জন্য এফ। এভাবে আমরা ব্যবহার করব হেক্সাডেসিমালে। তাহলে হেক্সাডেসিমালে 0 থেকে F পর্যন্ত এই প্রতীকগুলো ব্যবহার করা হয়। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 0 থেকে 9 স্বাভাবিক যে দশমিক সংখ্যা পদ্ধতি রয়েছে, তার 0 থেকে 9 পর্যন্ত নির্দেশকারী অঙ্ক, এবং ABCDEF এগুলো হচ্ছে 10 থেকে 15 পর্যন্ত যে চিহ্নগুলো নির্দেশ করে, সেগুলো আমরা ABCDEF দিয়ে প্রকাশ করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখি বিট ও বাইট কি। হ্যাঁ, বাইনারি যে সংখ্যাটা এসেছে, এই বাইনারিতে 0 এবং 1 এই অঙ্ককে সংক্ষেপে বিট বলা হয়। 0 এবং 1 এই অঙ্ককে সংক্ষেপে বিট বলা হয়। তো বিট হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স যে পদ্ধতিটা রয়েছে, যেখানে তোমরা ডিজিটাল ফোন ইউজ করো, যেটা স্মার্টফোন, সেইখানে যেভাবে এই তথ্যগুলো সংরক্ষণ করা হয় বা কম্পিউটারে, সেগুলো হচ্ছে বিট আকারে সংরক্ষণ করা হয়, ঠিক আছে? তো এই বিট হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের মেমোরি ও সমজাতীয় স্টোরেজে ডেটা বা তথ্য সংরক্ষণ ও ডেটা কমিউনিকেশনের মৌলিক একক। তাহলে বিট হচ্ছে ডেটা কমিউনিকেশনের মৌলিক একক, ঠিক আছে? একে বি দিয়ে প্রকাশ করা হয়, এবং এই 8টি বিট সমন্বয় সাধারণত 1 বাইট ব্যবহার করা হয়। 8টি বিট সমন্বয়ে 1 বাইট গঠিত হয়। আমরা 1 মেগাবাইট বলি, গিগাবাইট বলি। তাহলে 1 বাইট সমান হচ্ছে 8 বিট। এটা তোমরা জেনে রাখবা, 1 বাইট সমান হচ্ছে 8 বিট। এবং এই বিটটা হচ্ছে আসলে ডেটা কমিউনিকেশন এবং ডেটা যে আমরা স্টোর করে রাখবো, এই স্টোরেজের জন্য মৌলিক একক, ঠিক আছে? তাহলে আমরা
একটা ছক থেকে খুব সহজেই দেখে ফেলি যে আসলে আমাদের সংখ্যা পদ্ধতি কি কি এবং তার মৌলিক অঙ্কগুলো বা মৌলিক চিহ্নগুলো কি কি। তো এই যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেজ হচ্ছে 2, তাহলে অঙ্ক থাকবে কয়টা? 2টা। হ্যাঁ, 0 এবং 1। এবং এর উদাহরণ হচ্ছে এই যে দেখো এখানে এই বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করব সেখানে আসলে এই যে অঙ্কগুলো আছে সেগুলোই থাকবে, এর বেশি কিছু থাকতে পারবে না, এর বাইরে কিছু থাকতে পারবে না। যেমন এই যে উদাহরণে 0 এবং 1 এই অঙ্কগুলোই থাকবে, এর বাইরের কোনো অঙ্ক থাকতে পারবে না। যেমন তুমি যদি এরকম একটা সংখ্যা দাও যে 0, 1, 3, 4 দিয়ে যদি বলো এটা আসলে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে কিন্তু হবে না। এখন 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি শুধু 0 এবং 1 এই দুইটা অঙ্কই ব্যবহার করা যায়। 0 এবং 1-এর বিভিন্ন রকম কম্বিনেশন করে তুমি বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করতে পারো। এবং এই যে ব্র্যাকেটের বাইরে যে 2 লেখা হচ্ছে এটা আসলে বেজকে নির্দেশ করছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেজ হচ্ছে 8, তাহলে এটাতে অঙ্ক থাকবে কয়টা? 8টা। এবং এই অঙ্ক নির্দেশ করি যে প্রতীকগুলো সেগুলো কি কি? 0 থেকে 7 পর্যন্ত। এই 0 থেকে 7 পর্যন্ত এগুলোই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, 7-এর বাইরে কিন্তু 8 ব্যবহার করতে পারবো না। তাহলে তোমার যদি প্রশ্ন আসে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কোন অঙ্ক ব্যবহার করা যায় না, উত্তর হবে 8 হতে পারে, 9 হতে পারে, মানে 0 থেকে 7-এর বাইরে যে কোনো অঙ্ক আর ব্যবহার করা যায় না অক্টাল সংখ্যা পদ্ধতিতে। যেমন এর একটা উদাহরণ হচ্ছে এইটা, এবং ব্র্যাকেটের নিচে যখন 8 লিখছি তার মানে এটা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ডেসিমাল তো আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটা সংখ্যা পদ্ধতি, সেটাতে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এবং উদাহরণ হচ্ছে এইটা। আর হেক্সাডেসিমাল হচ্ছে আগেই বলেছি যে 0 থেকে 15 পর্যন্ত নির্দেশ করে। যেহেতু 0 থেকে 15 পর্যন্ত নির্দেশকারী অঙ্ক আমাদের কাছে নাই, আমাদের কাছে অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, তারপর এ হচ্ছে 10, বি 11, এভাবে এফ হচ্ছে 15 পর্যন্ত নির্দেশ করে। তাহলে এইখানে এই যে সংখ্যা পদ্ধতিটা আছে এটা আসলে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আশা করি এই ছক থেকে তোমরা খুব সহজেই সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়ে গেছো। তো সংখ্যা পদ্ধতি নিয়ে এই ছিল আমাদের আজকের আলো তো সংখ্যা পদ্ধতি নিয়ে এই ছিল আমাদের আজকের তো সংখ্যা পদ্ধতি নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি এর পরের অধ্যায়গুলোতে তো সংখ্যা পদ্ধতি নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি এর পরের লেকচারগুলোতে আমরা সংখ্যা পদ্ধতির পরে যে বিষয়গুলো রয়েছে, দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, অথবা দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।